তিস্তা পারে হাজারো মানুষের জমায়েত, গণপদযাত্রার পাশাপাশি চলছে প্রতীকী আয়োজন। ভারতকে পানির ন্যায্য হিস্সা বুঝিয়ে দেওয়ার দাবি। বর্ষাকালে এমন পানি ছাই দেয়, নদীর ভাঙ্গনেতে ঘর বাড়ি ভাঙি, সব জমি জায়গা সব নষ্ট হয়ে যায়। আন্তর্জাতিকভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা তিস্তার ন্যায্য হিস্সা আদায় করব। দেশের মানুষকে নিপীড়নে ডিসিদের ব্যবহার করেছিল স্বৈরাচারী সরকার, বললেন আইন উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সহায়তা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ হবে 1 মাসের মধ্যে। 20 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে শিবির বৈষম্য বিরোধী কথার লড়াই। 24-এর ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ। কোনো ব্যক্তি একক মাস্টার মাইন্ড এখানে ছিল না, কোনো একক দলের কৃতিত্ব আমরা এখানে কখনোই বলবো না। সবার অংশগ্রহণ এবং সবাইকে ক্রেডিটটা দিতে চাই। ওই পরিচয় আবার ফেরত যাওয়ার করে কারোর যদি ইন্টেনশন থাকে তাহলে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটা বলছি সেটা কালেকটিভলি তাদের সাথে আর করা সম্ভব হবে না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় দম্পতিকে কোপালো বখাটেরা। কেরানীগঞ্জ থেকে আলোচিত কবজি কাটা আনোয়ার 2 সহযোগী সহ গ্রেপ্তার। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদিতে রুশ মার্কিন বৈঠক। কিয়েভ ও ইউরোপের সম্পৃক্ততা ছাড়া কোনো আলোচনায় ফলপ্রসূ হবে না বলছেন ইইউ নেতারা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহরা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি বিস্তারিত খবরে। তিস্তা ব্রিজ থেকে গণপদযাত্রা শুরু হয়েছে। নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতেই এই পদযাত্রা, যা লালমনিরহাট প্রান্ত থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে শেষ হবে। আজ তিস্তা অববাহিকার 11টি পয়েন্টে জড়ো হয়েছেন রাজনৈতিক নেতাকর্মীরা। নদী বাঁচানোর এই আন্দোলনে শামিল আছেন স্থানীয় কৃষক, শ্রমিক সহ হাজারো মানুষ। তাদের দাবি বিচ্ছিন্নভাবে নয়, অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ। পাশাপাশি তিস্তার ন্যায্য হিস্সা চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে ভারতকে। পরে তিস্তায় নেমে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন অববাহিকার মানুষ। আয়োজকরা জানান, আন্তর্জাতিকভাবে তিস্তার ক্ষতবিক্ষত পরিস্থিতি তুলে ধরতেই এই উদ্যোগ। এর মাধ্যমে ভারতকে চুক্তি বাস্তবায়নে চাপ প্রয়োগ করা যাবে। আজ সন্ধ্যায় জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির শেষ দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উত্তরবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনে কালকে থেকে আমরা সারাদিন সারা রাত ছিলাম। আমরা নিজেই খাদ্য সংগ্রহ যাহা কিছু দেওয়ার মতো আমরা মানুষকে খাওয়াচ্ছি। বর্ষাকালে এমন পানি ছাই দেয়, তাতে মানে নদীর ভাঙ্গনেতে ঘর বাড়ি ভাঙি, সব জমি জায়গা সব নষ্ট হয়ে যায়। ন্যায্য হিস্সা যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিকভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা তিস্তার ন্যায্য হিস্সা আদায় করব। এ বিষয়ে আরো জানবো সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে, তিনি আছেন লালমনিরহাটে। রবিন, পদযাত্রা শেষে এখনো তো তিস্তা নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচি চলছে। আজ দ্বিতীয় দিনে আর কি কি কর্মসূচি থাকতে পারে এবং এখন কি হচ্ছে বিস্তারিত জানতে চাই। এখনো আসলে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে সেই প্ল্যাকার্ড প্রদর্শনী কর্মসূচি চলছে, এখনো অব্যাহত রয়েছে। পানিতে নেমে যেভাবে পারছে, কখনো গোড়ালি পর্যন্ত যে পানি সরু নদীর মধ্যে আছে সেখানে কেউ কোমর পানিতে, কেউ বা একটু ডুব সাঁতার দিয়ে তার অভিব্যক্তি, তার প্রতিবাদ, তার দাবিটুকু উত্থাপন করছে এই তিস্তায়। এবং তিস্তা পাড়ের এই অঞ্চলের মানুষগুলো আরও একবার তিস্তার পানির ন্যায্য হিস্সা, তিস্তার পানির সমবন্টন, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের সেই দাবি উত্থাপন করছে এই কর্মসূচির মধ্যে দিয়ে। তিনি
শুরুতে গণপদযাত্রা ছিল, সেই গণপদযাত্রা লালমনিরহাট প্রান্ত থেকে কাউনিয়া পর্যন্ত গিয়ে আবার এখানে শেষ হয়েছে। এরপরই এই দুপুর 1:15টার দিকে এই কর্মসূচিটি পালিত হয় এবং যেখানটায় এখন দেখতে পাচ্ছেন সেটি লালমনিরহাট অংশ, ঠিক এই ছোট সরু নদীটি পারে, ওই পারে হচ্ছে কাউনিয়া রংপুর, সেখানেও কিন্তু একই কর্মসূচি চলছে এবং দুপারে এই সাধারণ মানুষ 48 ঘন্টা লাগাতার কর্মসূচির এই কর্মসূচিতে এসে তারা পানিতে নেমে প্লেকার্ডে তাদের দাবিটুকু জানাচ্ছে এবং তারা প্রত্যাশা করছে যে ভারত সরকার সেই দাবির প্রতি সম্মান জানাবে, ভারত সরকার পানির ন্যায্য হিস্সাটুকু বাংলাদেশকে বুঝিয়ে দেবে। এবং আজকে এই কর্মসূচির পর একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানটায় সংহতি প্রকাশ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি উত্তরাঞ্চলের এই মানুষজনের জন্য, এই জনপদের জন্য তাদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবির প্রতি সংহতি জানিয়ে তাদের কাছে বার্তা তুলে ধরবেন এবং সাধারণ মানুষ প্রত্যাশা করছে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপির কাছে বা বিএনপির শীর্ষ নেতার কাছে যে তাদের এই দাবিরকে আরও কি করে আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই দাবির বিস্তৃতি ঘটানো যায়, সেটুকু তারা তাদের সেই কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে। এবং এরপর সন্ধ্যায় একটি সাঁতা ও চলচ্চিত্র প্রদর্শনী হবে, তারপর সেই পালাগান, জারিগান, সারিগান, ভাওয়াইয়া এই অঞ্চলের সেই নিজস্ব সংস্কৃতির মধ্য দিয়ে তিস্তা তীরবর্তী মানুষের দীর্ঘকালের এই দুর্ভোগ, বঞ্চনা, আর্তনাদের গল্পগুলো উঠে আসবে এবং 48 ঘন্টার এই লাগাতার কর্মসূচি আজ রাত 2টো পর্যন্ত নির্ধারিত সময়, যদিও গতকাল রাতেও 2টো শেষ করতে পারেনি, 2টোর পরেও আরও অনেকটা রাত পর্যন্ত ছিল, তারপর রাতে এইখানটাতেই এই তিস্তার চরেই অবস্থান নেওয়া এবং আজ রাত 2টোর পর কর্মসূচি শেষ হবে এবং এই 48 ঘন্টা লাগাতার কর্মসূচি থেকে তারা প্রত্যাশা করছে তাদের যেই দাবি, আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টি করে ভারত সরকার তাদের সেই ন্যায্য হিস্সা অর্থাৎ তিস্তার পানির সুষম বন্টন নিশ্চিত করবে, সেই প্রত্যাশাটুকু তারা করছেন। রবিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার যাব আমাদের আরেক সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছে, তিনি আছেন রংপুরের মহিপুর পয়েন্টে। মাজহার, আপনার পয়েন্টে মহিপুরে এখন কি আয়োজন চলছে এবং তিস্তা পাড়ের মানুষজন বা কি বলছে এখন? মাজহার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জানতে চাচ্ছিলাম পয়েন্টে কি চলছে এখন, কি আয়োজন, কি কর্মসূচি চলছে? আজকের যে 48 ঘন্টার যে লাগাতার যে কর্মসূচি তিস্তা পারে অবস্থানের, সেই অবস্থানের আজকে দ্বিতীয় দিনের আমরা যে পয়েন্টটিতে আছি, মহিপুর তিস্তা সড়ক সেতু পয়েন্ট। আমরা যদি আপনাকে একটু দেখাতে পারি যে এখানে জাগোবাহে তিস্তা বাঁচাইয়ের গগন বিদারী চিৎকার এবং বুক ফাটা আর্তনাদের চিৎকারে কিন্তু ভারী হয়ে উঠেছে এই তিস্তা অববাহিকার যে দুই প্রান্ত যেটি আছে সেটি। এখানে কিছুক্ষণ আগে এই যে পয়েন্টটিতে আছে, এখানে একদিকে রংপুরের অংশে সমন্বয়ক শামসুর রহমান শামু এবং মাহফুজুদ্দিন নরেন নেতৃত্বে এই নদী পারাপার করা হয়েছে প্লাকার্ড নিয়ে, এবং যে লালমনিরহাটের যে অংশটি আছে সেখানে রকুনুদ্দিন বাবুল এবং আর একজন সমন্বয়কের নেতৃত্বে এখানে এই তিস্তা পারাপার করা হয়েছে, যেখানে কোথাও হাঁটু পানি, কোথাও হাঁটুর নিচে পানি, এবং সেখানে প্লাকার্ড প্রদর্শন করা হয়েছে। সেই প্লাকার্ড প্রদর্শনে যেটি প্লাকার্ডগুলোতে লেখা ছিল, তিস্তার পানি ন্যায্য হিস্সা চাই, পানি নিয়ে ভারতীয় আগ্রাসন বন্ধ চাই, তিস্তা মহাপরিকল্পনা বাঁচতে চাই, এবং একই সাথে সবাই তারা এই যে আপনি শুনছেন একটি চিৎকার, এই ধরনের গগন বিদারী চিৎকারে এখন এই তিস্তার যে পার আছে সেই পার কিন্তু পার হচ্ছে। আমি যদি আপনাকে একটুখানি তথ্য দিতে চাই যে তিস্তার যে ভারতের উজানে আছে, উজানে প্রায় 35টিরও বেশি বিভিন্ন ধরনের খাল খনন করে কিন্তু পানি তারা ভারত অংশে তারা কাজে লাগাচ্ছেন। সম্প্রতি কিন্তু প্রায় 32 কিলোমিটার দীর্ঘ আরও একটি খাল তারা খনন করেছেন। আর বিপরীতে দেখা গিয়েছে যে খনন করে সেখানে তারা পানি প্রত্যাহারকারী তারা আবাদ করছেন। বিপরীতে বাংলাদেশ অংশের যে বিষয়টি, সেখানে দেখা গেছে তিস্তা ব্যারেজ যে প্রকল্পটি আছে, তিস্তা ব্যারেজ প্রকল্পের যে অংশগুলো আছে সেই অংশতে দেখা যাচ্ছে যে পানি নেই, এবং পানি না থাকার কারণে সেই ব্যারেজ যে প্রকল্পটি আছে সেই প্রকল্পটিকে এখন কিন্তু একে পুরোটাই অকার্যকর হয়ে আছে। এবং সব মিলে যে বিষয়টি হচ্ছে যে তারা যেটা দাবি যে এখন যা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা হবে, এই স্পটগুলোতে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। তাদের একটাই দাবি, পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সোহার, মানান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত চট্টগ্রামের সকল কমিটি বাতিলের দাবিতে নগরীর লালখান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, বিক্ষোভকারী শিক্ষার্থীরা কি বলছেন, কি দাবি দেওয়া তাদের একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছে। প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে লালখান বাজার এলাকায় তারা সড়ক অবরোধ করেছে। লালখান বাজার এলাকাটি আসলে খুবই মানুষ চলাচল এবং সেটি ব্যস্ততম সড়ক। এটি আসলে অবরোধ করার কারণে আমরা দেখছি যে তীব্র যানজট তৈরি হয়েছে। একেবারে সেটি ওয়াসা পেরিয়ে একেবারে জিসি পর্যন্ত সেই সড়ক অবরোধের যে প্রভাব সেটি আসলে পড়েছে এবং শিক্ষার্থীরা আসলে যেটি জানছে, গত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কমিটি ঘোষণা করেছে চট্টগ্রামের মহানগর, উত্তর এবং দক্ষিণ জেলা, সেই কমিটিতে তারা আসলে বলছে যে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ছাত্রলীগের সদস্যরা এখানে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। এই কমিটি বাতিলের দাবিতে তারা আসলে এই কর্মসূচি পালন করছে। এর আগে তারা সংবাদ সম্মেলন করেছিল। সংবাদ সম্মেলন তারা 3 দিনের মধ্যে এই কমিটি, সারা দেশের কমিটি আসলে বাতিল করার তারা আসলে কথা বলছেন। সেই কমিটি বাতিল না হলে এই কমিটি যারা গঠন করেছে, বিশেষ করে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিতর ঘোষণা ইতিমধ্যেই তারা দিয়েছেন। সেই সাথে চট্টগ্রামের যিনি সহ সমন্বয়ক রয়েছেন খান তালাত মাহমুদ রাফি, তাকেও আসলে এই যে কমিটি, সেই কমিটি করার কারণে তাকেও আসলে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাকে জবাব দেওয়ার কথা বলছে। সব মিলিয়ে যেহেতু প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এই সড়ক অবরোধ রয়েছে, ফলে সাধারণ মানুষ কিন্তু আমরা দেখছি একটা দুর্ভোগে পড়েছে। যারা এই সড়ক ব্যবহার করে নগরে আগ্রাবাদ কিংবা নিউ মার্কেট এলাকার দিকে যান, তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। অনেকেই আসলে বলছে যে তাদের কর্মব্যস্ততার কারণে দ্রুত যেতে হবে, কিন্তু তারাও এই সড়কটি ব্যবহার করার কারণে তারা ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার্থীরা বলছেন তারা আজকে 3টা পর্যন্ত সময় দিয়েছেন। এই 3টার মধ্যে যদি কমিটি বাতিল করা না হয়, সেক্ষেত্রে তারা কঠোর কর্মসূচি দেওয়ার কথা তারা বলছেন। ইতিমধ্যে তারা যেহেতু হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিতর কথা বলেছেন, সেই সাথে কেন্দ্রীয় যারা এই যে কমিটির সাথে যুক্ত ছিলেন সবাইকে আসলে বিকেল 3টার মধ্যে যদি এই কমিটি বাতিল কিংবা আগামী 3 দিনের মধ্যে যদি নতুন কমিটি আলোচনার মাধ্যমে করানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এখানকার যারা রয়েছেন তারা আসলে বলছে যে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিবেন। সেই সাথে কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন, বিশেষ করে হাসনাত আবদুল্লাহর কথাই তারা আসলে বারবার বলছেন। তিনি চট্টগ্রামের যারা রয়েছেন তাদের সাথে কথা না বলে এই কমিটি গঠন করেছেন বলে তারা অভিযোগ করছেন এবং এই কমিটিতে কিশোর গ্যাংয়ের সদস্য, চাঁদাবাজ এবং বিভিন্ন অপকর্মের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে আসলে কমিটিতে অন্তর্ভুক্ত পদ দেওয়ার কথা বলছেন। বিশেষ করে মহানগরের যাকে আহ্বায়ক করা হয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের কথা আসলে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন আন্দোলনরত তারা বলছেন যে যারা জুলাই আগস্টের আন্দোলনে যারা সম্মুখ সারিতে আসলে থেকে আন্দোলন করেছেন তাদেরকে বাদ দিয়ে মূলত এই কমিটি করা হয়েছে, পকেট কমিটি করা হয়েছে এবং সেই কমিটি বাতিলের দাবি তারা জানাচ্ছেন। মনির, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শহীদুল সুমন। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ডিসিদের মানুষকে নিপীড়ন ও অত্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এক্ষেত্রে আইন ও সংবিধান লঙ্ঘন করা হয়েছে অভিযোগ করেন আইন উপদেষ্টা। জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে ডক্টর আসিফ নজরুল অভিযোগ করেন। তিনি বলেন, ডিসিরা আইন ও সংবিধান মেনে চললেই জনগণ প্রকৃত সেবা পাবে। বর্তমান সরকার ডিসিদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, অবৈধভাবে বালুত্তোলনকারীরা যেন দ্রুত জামিন না পায় সে ব্যাপারে বলেছেন ডিসিরা। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আদালতের কাজই জামিন দেওয়ার সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়েও কথা বলেন। তিনি বলেন, ডিসিরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছে। জনশক্তি বিষয়ক প্রশিক্ষণের কার্যক্রম আরও বাড়ানো হবে। তাছাড়া যারা বিদেশে যেতে চায় তাদের ডেটাবেজ করা হবে। ডিসিরা যে বলে যে ওনারা প্রশাসনের কেন্দ্রবিন্দু এবং ওনারা আসলে অনেক কিছু জানেন, ওনাদের বাস্তব অভিজ্ঞতা খুবই চমৎকার। তো বিগত সরকারের আমলে আমাদের ডিসিরা দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, পরিস্থিতি আগের তুলনায় উন্নতির দিকে। আরও ভালো করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, অপারেশন ডেভিল হান্ট চলছে, যতদিন ডেভিলরা থাকবে অপারেশন চলবে। উপদেষ্টা আরও বলেন, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, সর্বস্তরে যেন দুর্নীতি কমে সেজন্য ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়। সীমান্ত এলাকায় বিজিবি বৃদ্ধির
প্রস্তাব দিয়েছেন ডিসিরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশে জনবল বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন সংশ্লিষ্ট ডিসি, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নতি করা যায় এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেমন তারা বর্ডারে এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলছে, তারা নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলছে, তারা আমাদের এই যে কি বলে ওই ওটা জনবল বৃদ্ধিছে, তারপরে যে স্টেল পুলিশের জনবল বৃদ্ধি করার জন্য বলছে, এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে বৈঠক শেষে কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, ডিসি, বিভাগীয় কমিশনাররা স্থানীয় সরকারের বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন, এতে তারা সমস্যায় আছেন। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জেলা প্রশাসকরা। এ নিয়ে রাজনৈতিক দল নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকেও আলোচনা হয়েছে, সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন সুষ্ঠু করতেও স্থানীয় নির্বাচন হওয়া জরুরি বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, যারা গণহত্যার সাথে জড়িত তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না, তবে যারা অন্যায় ও অপরাধের সাথে জড়িত না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। 1 মাসের মধ্যে শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত। ট্রাইব্যুনালকে এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জানান, জাতিসংঘের রিপোর্ট মামলার প্রমাণে বড় আলামত হিসেবে কাজ করবে। এদিকে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্ট গণহত্যার দায়ে সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 16 আসামির বিষয়ে তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি হবে 20 এপ্রিল সকালে। গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় গ্রেফতার 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে অন্যতম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়, এ মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ভারতীয় গণমাধ্যম দি হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শেখ হাসিনাকে পাবলিক স্টেটমেন্ট দেয়া থেকে নিবৃত্ত করা উচিত নয়াদিল্লির। সাক্ষাৎকারে সীমান্ত হত্যা, আদানির বিদ্যুৎ প্রকল্প সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনার সময় তৌহিদ হোসেন বলেন, দীর্ঘ 15 বছর দুদেশের সম্পর্ক একটি ধরনে অভ্যস্ত ছিল, সে কারণে নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়াতে কিছুটা অস্বস্তি এবং বৈরী মনোভাব তৈরি হয়। তবে গত 6 মাসে তা স্বাভাবিক হওয়া উচিত ছিল বলেও জানান তিনি। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের বিষয়টিও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। যে দলই ক্ষমতায় থাকুক না কেন তাতে ঢাকা দিল্লির সম্পর্কে প্রভাব পড়া উচিত নয়, কারণ পারস্পরিক সমঝোতা এবং সম্মানের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক হওয়া উচিত। নিজস্ব স্বার্থের বিষয়ে দুপক্ষই অবগত আছে এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো হতে পারে। রাজধানী মোহাম্মদপুরের আতঙ্ক, কিশোর গ্যাংয়ের গডফাদার এবং কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে 2 সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব। সোমবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। দুপুরে কারওয়ান বাজারে এক ব্রিফিংয়ে র্যাব 2 এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার জানান, কবজি কাটা আনোয়ার কিশোর গ্যাংয়ের মাফিয়া। অনেকগুলো কিশোর গ্যাংয়ের টিম মোহাম্মদপুর আদাবরে নৃশংসতা চালায়। জানান, র্যাবের কাছে আনোয়ার স্বীকার করেছে 3 জনের কবজি সে নিজে কেটেছে। র্যাবের ধারণা কমপক্ষে 7 থেকে 8 জনের কবজি কেটেছে আনোয়ার। র্যাব জানায়, দিনে দুপুরে চাঁদাবাজি, ছিনতাই করতে আনোয়ার ও তার লোকজন মানসকপাত। কবজি কাটা আনোয়ারকে নিয়ে বিস্তারিত অনুসন্ধান করেছিল যমুনা টেলিভিশন ইনভেস্টিগেশন 360 ডিগ্রি।
তার একটা মডাস অপারেন্ডি হলো তার বাহিনী দিয়ে সে প্রথমে রাস্তা ব্লক করে রাস্তা এমনভাবে কাজ করে যে মনে হচ্ছে রাস্তায় সে যানজট নিরসনের জন্য সাহায্য করছে পুলিশের পাশাপাশি, কিন্তু আসলে সে এটা না। এই পিছনে যখন জ্যামটা লাগে, এই জ্যামের পিছনে সে তখন ওখানে ছিনতাই করে বা কাউকে মার্ডার করছে কুপিয়ে প্রকাশ্য দিবালোকে। রাজধানীর উত্তরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে এক দম্পতিকে। এই ঘটনায় জড়িত 5 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত দম্পতি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরার 7 নম্বর সেক্টর, রাত আনুমানিক 10:30টা। 2 মোটরসাইকেল আরোহী বেপরোয়াভাবে চলার সময় ধাক্কা দেয় একটি রিকশাকে। সে সময় প্রতিবাদ জানায় পাশের মোটরসাইকেলে থাকা দম্পতি মেহিবুল হাসান ও নাসিমা ইফতি। কথা কাটাকাটির এক পর্যায়ে সহযোগীদের খবর দেয় বখাটে 2 মোটরসাইকেল আরোহী। ধারালো অস্ত্র নিয়ে হাজির হয় 3 জন। এলোপাথারি কুপিয়ে জখম করা হয় মেহিবুল নাসিমা দম্পতিকে। এ সময় বখাটেদের ধরে ফেলে উপস্থিত জনগণ। গণপিটুনি দেয়া হয় তাদের। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ঘটনার দৃশ্য। উত্তরা পশ্চিম থানার ওসি জানান, অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে 2 জন রবি রায় ও মোবারক হোসেনকে আটক করেছে পুলিশ। ভিকটিমদের পাশ দিয়েও যাওয়ার সময় উচ্ছৃঙ্খলভাবে যাওয়ার কারণে সেও এটা রিকশালার পক্ষ নিয়ে এদেরকে অপরাধীদের সাথে প্রতিবাদ করে এবং অপরাধীদের একজনকে কলার ধরে। মূলত সূত্র এটা নিয়েই তখন তাদের মধ্যে একজন ফোন করে তাদের সহপাঠীদের সংবাদ দেয়। সহপাঠী আরও 2 জন 2টা ধারালো দেশীয় অস্ত্র এনে এই ঝগড়াঝাটি অবস্থায় তাদের স্বামী স্ত্রীকে কোপ দেয়। আহত দম্পতি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে আমরা 2 জনকে আটক করতে সক্ষম হয়েছি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল আসার আগে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সামাজিক মাধ্যমে এ নিয়ে কথার লড়াই চলছে শিবির ও বৈষম্য বিরোধীদের মধ্যে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেন, কোনো দলীয় আদর্শে লড়াই করেনি ছাত্র জনতা, আর ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে খেয়াল রাখার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি। বিস্তারিত উল্লামী তিথির রিপোর্টে। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনীতির মাঠ গরম বেশ কিছুদিন থেকে। আনুষ্ঠানিক ঘোষণার আগ মুহূর্তে দলের নেতৃত্ব নিয়ে সামনে আসছে বিভিন্ন পক্ষের দাবি তদবির। এমন বাস্তবতায় স্পষ্ট হয়ে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র শিবিরের মতভেদ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কথার বাহাস। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তার ভেরিফাইড পেজে হুঁশিয়ারি করেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা যাবে না। আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরে একই সুরে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। অন্যদিকে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বলেন, কেবল ক্যামেরার সামনে থাকলে আন্দোলন হয় না। 24-এর আন্দোলন ও ইতিহাস বুকে ধারণ করার কথা বলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখপাত্র। যদি কোনো পার্টি বা আইডিওলজি দ্বারা এই অভ্যুত্থান সংগঠিত হতো, তাহলে সে বা তারা ওই পার্টিতেই বিলং করতেন, ছেড়ে আসার কোনো প্রয়োজন বোধ করতো না। ওই পরিচয় আবার ফেরত যাওয়ার কারো যদি ইন্টেনশন থাকে, তাহলে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটা বলছি সেটা কালেকটিভলি তাদের সাথে আর করা সম্ভব হবে না। 24-এর অভ্যুত্থানকে যারা সিরিয়াসলি নেন এবং এটাকে স্টাডি করার উপাদান মনে করেন, তাদের অবশ্যই উচিত যে কোনো ধরনের কালেকটিভ ফোরামের মাধ্যমে এবং কোনো ধরনের ইনস্টিটিউশনের মাধ্যমে 24কে যাতে রিড করা যায় এবং ওই ইতিহাসগুলোকে কালেক্ট করা যায়। শিক্ষার্থীদের নতুন দল গঠনের আগেই কেন এত বিরোধ, এত বিতর্ক, এ নিয়ে জানতে চাওয়া ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির কাছে। কোনো ব্যক্তি একক মাস্টার মাইন্ড এখানে ছিল না, কোনো একক দলের কৃতিত্ব আমরা এখানে কখনোই বলবো না। সবার অংশগ্রহণ এবং সবাইকে ক্রেডিটটা দিতে চাই। তা ইতিহাস বিকৃত হোক, এটা তো আসলে কারোই কাম্য না, কিন্তু দুর্ভাগ্য আর কি আমাদের এই জনপদে ইতিহাস বিকৃতির চেষ্টা অতীত করা হয়েছে, এখনো হচ্ছে। তা আমরা চাই যে সত্য ইতিহাসগুলো সবাই তুলে ধরুক, সত্য ইতিহাসগুলো, তবে এটা নিয়ে যেন আবার ক্রেডিটের রাজনীতি শুরু না হয়, আমরা এটা কখনো এটার পক্ষে না। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলকে কিভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই শিক্ষক? জানতে চাওয়া হয় আন্দোলনের মাঠে অংশীজনদের মধ্যে যে মনোমালিন্য, তা কি নিতান্তই রাজনৈতিক কৌশল, নাকি 2 সংগঠনের মাঝে ফাটলের ইঙ্গিত? এই জুলাই অভ্যুত্থানের স্টেক নেওয়ার জন্য তাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। যেমন ছাত্র শিবির তাদের অনেক নেতাদের নাম বলছে, যেসব নেতাদেরকে আমরা
ছাত্র শিবির হিসেবে কিন্তু কখনো গণঅভ্যুত্থানের সামনে থেকে এরকমভাবে দেখি নাই। যারা ভোটার তারা অনেক স্পষ্ট বিষয় বা সত্য বিষয়টা জানতে খুব আগ্রহী। কোনো সুবিধা নেওয়ার জন্য নিজের পরিচয় গোপন রেখে পরবর্তীকালে বলা যে আমি বিরাট এটার পিছনে ছিলাম, এই বিষয়গুলো আসলে আমার মনে হয় না তাদের রাজনীতির জন্য কোনো ভালো কিছু। তবে একটি জায়গায় দুই সংগঠনের নেতাদের চাওয়ায় কোনো মতভেদ নেই, আর তা হলো ২৪-এর ইতিহাস যেন বিকৃত না হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের মানুষকে আশাহত না হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে চিত্রলেখায় জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি। অনুষ্ঠানে বলেন, তরুণদের রাগ শোককে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করার সুযোগ এসেছে। এর মাধ্যমে তারা ভুল পথ থেকে সরে আসবে। সরকারের দিক থেকে সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছেন জানান উপদেষ্টা। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন আশা প্রকাশ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বুড়োদের নেতৃত্ব শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেনি, কিন্তু তরুণরা চাওয়া মাত্রই তা সম্ভব হয়েছে। তাই তরুণদের উজ্জীবিত রাখতে হবে। বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন। এই জন্য ওনাকে বাকশাল করতে হয় নাই, আলাদা করে নাম করে। ওনার বাবা যেগুলো নাম করে করেছিলেন বাকশাল, রক্ষী বাহিনী, ওনাকে এগুলো নাম করে করতে হয় নাই, বরং উনি প্রশাসন যন্ত্রকে ইনহেরেন্টলি বাকশাল করে তুলেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহত আরও ৫০ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকালে বিএসএমএমইউতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির আহতদের হাতে স্মার্ট এনআইডি তুলে দেন। এ সময় তিনি বলেন, এ পর্যন্ত ৫টি হাসপাতাল থেকে ১৭৪ জন গুরুতর আহতের তথ্য সংগ্রহ করেছে ইসি। তাদের সবার জন্য স্মার্ট কার্ড প্রস্তুত করা হয়েছে। আহত ১৬০ জনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এনআইডি। এএসএম হুমায়ুন কবির জানান, সারা দেশে যেখানেই এমন আহতদের তথ্য পাওয়া যাবে তাদের কাছে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এনআইডি প্রদানের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আমরা আজকে ৫০ জনকে আপনার এনআইডি দিতে এসেছি এবং এদের তথ্য আমরা এখান থেকে নিয়ে গিয়েছিলাম। আমাদের যেহেতু কমিটমেন্ট ছিল যে ওরা দেশের জন্য কাজ করেছে, ওরা এই পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে এবং আমরা এই ছোট্ট একটু কাজ আমরা যেন ওদেরকে করে দিই, এটা ওদের এটা হক মনে করেছি আমরা। দ্রুত সময়ের মধ্যে দেশকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে নিয়ে আসতে হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনারে তিনি কথা বলেন। আব্দুল মুইন খান বলেন, দেশ পরিচালনায় নীতি নির্ধারণে তৃণমূলের প্রতিনিধিত্ব না থাকলে সফল হওয়া যায় না। দেশ পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিতে হবে, যারা সুষ্ঠু ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। তিনি বলেন, সংস্কার করলেই সবকিছু সুন্দর হয়ে যাবে, সেটি চিন্তা করা ভুল, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ছাত্র জনতার অর্জন বৃথা হতে দেয়া যাবে না উল্লেখ করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করা সরকারের কাজ নয়। সংস্কার চলবে এবং একটি দেশ যে পরিচালনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলিও কিন্তু চলতে থাকবে। আজকে যে প্রশ্নটি মানুষের মনে, সেটি হচ্ছে নির্বাচন। বিগত আওয়ামী লীগের আমলে দেশের পররাষ্ট্রনীতি ছিল এক দেশ কেন্দ্রিক, তাই ক্ষমতা হারানোর পর সে দেশেই পালাতে হয়েছে শেখ হাসিনাকে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। সকালে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি শীর্ষক এক জাতীয় সংলাপে তিনি কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, নতুন বাংলাদেশে ইস্যু ধরে ধরে কাজ করতে হবে, নিজেদের ন্যায্য পাওনা বুঝে নিতে হবে। এ সময় বিএনপির তিস্তা পারে যে লং মার্চ করছে তার প্রশংসা করেন তিনি। দিনের প্রথম অধিবেশনে যোগ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা জামান বলেন, ভারতের দাদাগিরি মোকাবেলায় কৌশলগতভাবে এগোতে হবে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেন, এত বছর নতজানু পররাষ্ট্রনীতির জন্যই পিছিয়ে ছিল বাংলাদেশ।
আমরা আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশকে যদি আমরা লিড দিই, সেখানে লিড দেওয়ার ক্ষেত্রে এই ফরেন পলিসির একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি আমরা জায়গাতে যেতে পারবো। তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট কিন্তু এখন ভীষণভাবে আপনার এখানে কাজ করবে, যেটা বাংলাদেশকে এক্সপ্লয়েট করতে হবে। আমরা নতজনে পররাষ্ট্রনীতি দেখলাম, তার মৌলিক কারণ এটাই ছিল যে এখানে একটা অগণতান্ত্রিক সরকার, ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা আঁকড়ে ছিল, যার ক্ষমতার উৎস জনগণ ছিল না। করোনাকালে স্বাস্থ্য খাতে $700 মিলিয়ন জালিয়াতি ঘটনায় অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটির উপপরিচালক নুরুল হুদাকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। সম্প্রতি বিশ্বব্যাংক করোনাকালে কেনাকাটায় অনিয়মে তদন্ত প্রতিবেদন জমা দেয় দুদকে। বিগত সরকারের সময় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা দ্বারস্থ হয়। আন্তর্জাতিক সংস্থাটি তদন্তে প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালে মাস্ক, পিপিই, হাসপাতালের সরঞ্জামাদি, সচেতনতায় বিজ্ঞাপন ও অ্যাপ নির্মাণে ঠিকাদারি কাজ প্রদানে তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও পিডি ডাক্তার ইকবাল কবির পদে পদে নানা অনিয়ম করেন। কাজ পাওয়া 6 প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণও মিলেছে। জানা যায় করোনাকালে বিশ্ব ব্যাংক থেকে $600 মিলিয়ন ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক থেকেও অতিরিক্ত $100 মিলিয়ন অর্থ সহায়তা পায় দুদক। স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, তাদের বিরুদ্ধে ডিসিদের সজাগ ও সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসক সম্মেলন শেষে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। গণঅভ্যুত্থানে প্রায় 6,000 অস্ত্র লুট হয়েছে, এখনো 1400 অস্ত্র আর 2.5 লাখ গুলি উদ্ধার হয়নি জানান তিনি। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক নজরদারি বাড়াতে হবে উল্লেখ করেন তিনি। সম্মেলনে জেলা প্রশাসকরা সিভিল মিলিটারি কোঅপারেশন বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। এছাড়া যুব সমাজের জন্য ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর প্রস্তাব করা হয়েছে। আনসার ভিডিপির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে শুরু হয়েছে প্রশিক্ষণ। নরসিংদীর 6টি ইউনিয়ন চরাঞ্চলে অভিযান পরিচালনার কথাও বলেন ডিসিরা। সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিয়মিত খুন হচ্ছে। কুকিচিনের কারণে কয়েকটি এলাকার পর্যটন ব্যাহত হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, অপরাধীরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত চলবে অভিযান। 5 আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল, তার মধ্যে 1400 অস্ত্র উদ্ধার হয়নি, 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। আমি উল্লেখ করেছি যে স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় সংগঠিত অরাজকতার দিকে নিয়ে যেতে পারে, তাদেরকে সজাগ থাকতে হবে। নিয়োগ বাতিল হওয়া আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের দাবির বিষয়ে সরকার একমত, এমনটা জানিয়েছেন প্রাথমিক শিক্ষা উপদেষ্টা। বলেন, আইনি কাঠামো মেনেই তাদের ফল ঘোষণা করেছে মন্ত্রণালয়। জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, উচ্চ আদালতের রায়ের কারণে 6,500 সহকারী প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল হয়েছে। এই সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল করেছে মন্ত্রণালয়। তিনি জানান, বিচারাধীন থাকায় আদালতের রায়ের ওপর নির্ভর করছে আন্দোলনরত শিক্ষকদের দাবির বিষয়টি। এছাড়া মাঠ পর্যায়ে স্কুল ঠিকমতো চালাতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধনের বাইরে, সেসব প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার জন্য উদ্যোগ নিতে ডিসিদের বলা হয়েছে। আমাদের মন্ত্রণালয় স্বাধীনভাবে ফল ঘোষণা করেনি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ওনাদের মতামত নিয়েই ফল ঘোষণা করেছি। ফলে আমরা মনে করেছি যে আমরা আইনি কাঠামোতেই আমরা কাজগুলো করেছি। চলতি অর্থ বছরেই মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি। এজন্য নিলামের আয়োজনের প্রস্তুতি চলছে। সকালে এপিটি সিম্পোজিয়ামের উদ্বোধন শেষে এ তথ্য জানান বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমদাদুল বারী। সাংবাদিকদের জানান, এই মুহূর্তে 700 মেগাহার্টজ তরঙ্গের 25 মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পাবে মোবাইল অপারেটররা। তিনি আশাবাদী, এর মাধ্যমে তৃণমূলের গ্রাহকরা আরও উন্নত সেবা পাবেন। কাটবে কল ড্রপ ও নেটওয়ার্কের জটিলতা। তরঙ্গের খরচ কমানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এক এক দেশের চাহিদা এবং যোগান এক এক রকম। বাংলাদেশের তরঙ্গের খরচ স্থানীয় চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দর নির্ধারণ করা হবে। 3 দিনের এপিটি সিম্পোজিয়ামে আইটিইউ এর গাইডলাইন অনুযায়ী ভবিষ্যৎ তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই অর্থবছরের মধ্যে পরিকল্পনা করেছি এটার একটা নিলাম করব। স্পেকট্রাম প্রাইস এটা কি বেশি না কম, এটা যদি আপনি দেখেন ডিপেন্ড করে আপনি কার দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন। আপনি যখন দেখবেন
মোবাইল অপারেটর বলেন বা জিএসএমে বলেন, ওনারা যখন বলবে ওনারা সবসময় বলবে স্পেকট্রামের প্রাইস অনেক বেশি। এই যে প্রাইস বেশি বা কম এটাও ডিপেন্ড করে এক একটা দেশের এক একটা মডেলের উপর। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গণমাধ্যম কর্মী মাসুমা ইকবাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা। গত 14 ফেব্রুয়ারি সড়কে দাঁড়িয়ে থাকা অবস্থায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় আহত হন মাসুমা। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাকালীন অবস্থায় ভোর 4টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তাকে নিজ গ্রামের বাড়ি নাটোরের গুরদাসপুরে দাফন করা হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বহুল প্রতীক্ষিত মস্কো ওয়াশিংটন বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক শুরু হয়। এতে অংশ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে মস্কোর প্রতিনিধিত্ব করছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যস্থতায় চলছে এই বৈঠক। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ নেন ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে। এর পরপরই যুদ্ধ বন্ধে আলোচনায় বসার আগ্রহ জানায় মস্কো। তারই প্রেক্ষিতে মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব পৌঁছান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে যুদ্ধ বন্ধে ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসতে পারে আজকের বৈঠকেই। রাশিয়ার হুমকি মোকাবেলা এবং ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা কমানোর পরামর্শ এলো প্যারিস নিরাপত্তা বৈঠকে। সোমবার এলিসি প্রাসাদা জরুরি বৈঠকে বসেন ইইউ নেতারা। কিয়েভ এবং ইউরোপের সম্পৃক্ততা ছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ফলপ্রসূ হবে না বলেও জানান তারা। এ সময় ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে জোট সদস্যদের ঐক্য ধরে রাখার বিকল্প নেই বলেও জানানো হয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্ত পদক্ষেপের পর নাটকীয় পরিবর্তন ইউরোপীয় নেতাদের। অনেকটা তড়িঘড়ি করেই প্যারিসে বৈঠকে বসেন ইউ জোট নেতারা। ইউক্রেন যুদ্ধবন্ধের পাশাপাশি ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে আলোচনা হয় বৈঠকে। এ সময় ইউরোপের নেতারা যেসব পদক্ষেপের উপর সবচেয়ে বেশি জোর দেন তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা কমিয়ে নিজস্ব সামরিক ব্যয় বৃদ্ধি। এর পাশাপাশি কিয়েভের নিরাপত্তার জন্য শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ইস্যুতেও আলোচনা হয়। এই আলোচনা শুধুমাত্র ইউক্রেনের জন্যই নয়, এটা ইউরোপের ভবিষ্যতের জন্য। মার্কিন প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন ইউরোপের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে। আমাদের আজকের বৈঠকে এই বিষয়টিতেই জোর দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। সামরিক খাতে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, এই বিষয়ে আমরা একমত হয়েছি। এটি ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরেই আমরা এই ইস্যুতে ইউরোপের বাকি নেতাদের চাপ দিয়ে আসছিলাম। এ সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন উদ্যোগ নিয়েও আলোচনা করেন ইউরোপের নেতারা। বৈঠকে কিয়েভ এবং ইউরোপের প্রতিনিধিদের অনুপস্থিতির বিষয়টি নিয়েও সমালোচনা হয়। এর আগে ইউক্রেনের শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব আসে ব্রিটেনের পক্ষ থেকে। এ নিয়ে বিতর্ক দেখা দেয় ইউরোপের নেতাদের মধ্যে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।